Hello everybody, welcome to the way of solution. This is আরবুল রহমান. ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আজ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চর্চা করব, খুব দারুণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর আছে। আর তোমরা জানো নিশ্চয়ই এই সেশনটিতে আমরা শেষের দিকে 20টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করি এবং সেই প্রশ্নগুলো খুব সুন্দর এই মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন সেখানে আমরা প্র্যাকটিস করি। 13ই জানুয়ারি আজকের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা অবশ্যই দেখব। আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন ক্লাস দেখতে হলে দ্য ওয়ে অফ সলিউশন সহ অন্যান্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলেও ডাউনলোড করে নেবে, লিমিটেড অফারে তোমরা সেখানে ভর্তি হতে পারো। যদি কোনো আমাদের সম্পর্কে জিজ্ঞাসা থাকে তো আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। লেটস স্টার্ট আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। কত সালের মধ্যে ভারতকে সম্পূর্ণভাবে বাল বিবাহ মুক্ত মানে বাল্যবিবাহ মুক্ত বা চাইল্ড ম্যারেজ ফ্রি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? তো ভারত সরকার একটা লক্ষ্যমাত্রা নিয়েছে সম্প্রতিকালে, বা ভারত সরকার রিসেন্টলি বলেছে যে আমরা এই একটা সালের মধ্যে 2030 সালের মধ্যে ভারতে সম্পূর্ণ চাইল্ড ম্যারেজ ফ্রি করব। সো 2030 সাল এখানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর এখানে যদি আমরা দেখি, রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ সেইড দ্যাট বাল বিবাহ মুক্ত ভারত ক্যাম্পেনিং ইজ এইমড রিডিউসিং দ্য প্রিভিলেন্স অফ চাইল্ড ম্যারেজ বাই 10% সেন্ট বাই 2026। 2026-এর মধ্যে এটা 10% কমানোর কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অ্যান্ড মেকিং ইন্ডিয়া চাইল্ড ম্যারেজ ফ্রি বাই 2030, অর্থাৎ 2030-এর মধ্যে এটা সম্পূর্ণ নির্মূল করার কথা কিন্তু আমাদের ভারত সম্প্রতি বলেছে। সো আমরা এখানে অপশন সি ইজ রাইট অ্যান্সার করব। নেক্সট কোশ্চেন, প্রতি বছর 13ই জানুয়ারি ফসল কাটার উৎসব হিসাবে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কোন উৎসবটি পালিত হয়? এসএসসি রেল সহ এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখব ভারতের উৎসব, আর্ট অ্যান্ড কালচার থেকে খুব বেশি প্রশ্ন আসে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা দেখব এখানে 13ই জানুয়ারি ফসল কাটার উৎসব হিসেবে প্রতি বছরে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে যে উৎসবটি পালিত হয়ে থাকে সেটির নাম হচ্ছে লোহরি। অবজার্ভড এভরি ইয়ার on January of 13th, Lohri is vibrant harvesting festivals that heralds the beginning of the agriculture season. এটা ডিয়ার স্টুডেন্টস একটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের প্রাণবন্ত একটা উৎসবের মধ্যে পড়ে এবং এই উৎসবটি ডিয়ার স্টুডেন্টস ফসল কাটার উদ্দেশ্যে, ফসল কাটা হয় যখন, সেই ফসল কাটার উদ্দেশ্যে বা শীতকালীন ফসল কাটার উদ্দেশ্যে কিন্তু পালিত হয়। আর এরপরেই কিন্তু আবার একটা নতুন ফসলের সিজন শুরু হয়ে থাকে। ওকে, নতুন একটা এগ্রিকালচার সিজন কিন্তু এখানে বিজ্ঞানী দেখতে পাবো শুরু হচ্ছে। চলো পরেরটা আমরা দেখবো কি 2026 সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কোন চলচ্চিত্রটি সেরা মোশন পিকচার্স ড্রামা বিভাগে পুরস্কার জিতেছে? রিসেন্টলি গোল্ডেন গ্লোব, তোমরা নিশ্চয়ই জানো, এই যে পুরস্কারটি আছে এটা সিনেমার ক্ষেত্রে সাধারণত প্রদান করা হয়ে থাকে। আর এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2026 মোশন পিকচার্স ড্রামা বিভাগে যে সিনেমাটি পুরস্কার জিতেছে সেটি হচ্ছে হ্যামনেট। এখানে দেখো দুটো গুরুত্বপূর্ণ বিষয়, ডার্ক কমেডি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার অ্যান্ড হ্যামনেট, দুটো আলাদা আলাদা সিনেমা। এ স্টোরি অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড গ্রিপস, এটা উইলিয়াম শেক্সপিয়ার এবং তার যে দুর্দশা বা তার যে শোক তার উপরেই কিন্তু তৈরি হয়েছে এই সিনেমাটা। ওকে, হ্যামনেট বলে যে সিনেমাটার কথা বলা হচ্ছে। ক্লেম দ্য টপ প্রাইজ অন সানডে অ্যাট দ্য গোল্ডেন গ্লোবস, ওয়ান অফ দ্য ফার্স্ট মেজর ইভেন্ট ইন হলিউডস অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেশন। এটা হলিউডের একটা অ্যানুয়াল প্রাইজ সেশন হয়। গোল্ডেন গ্লোব এটা একটা সিনেমার জগতে প্রদত্ত খুবই হাইয়েস্ট লেভেলের একটা পুরস্কার, হলিউডের সিনেমার ক্ষেত্রে এটা প্রদান করা হচ্ছে। আমরা দেখব আরও একটা জিনিস কি বলা হচ্ছে এখানে, আমরা দেখব যে সিনেমাটি রিসেন্টলি জিতেছে সেরা মোশন পিকচার্স অ্যান্ড ড্রামা, সেটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড গ্রিপস, অর্থাৎ তার উইলিয়াম শেক্সপিয়ার এবং তার দুর্দশার উপরে নির্মিত হয়েছে সিনেমাটি। আচ্ছা, বলা হচ্ছে ওয়ান ব্যাটেল, আরও একটা সিনেমার নাম কি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এই যে সিনেমা ওয়াজ নেমড বেস্ট মুভি মিউজিক্যাল অর কমেডি, এটা বেস্ট মুভি অ্যান্ড মিউজিক্যাল কমেডি, অ্যান্ড হ্যামনেট আর্ন দ্য বেস্ট মুভি ড্রামা প্রাইজ। তো দুটো সিনেমা দুটো আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রাইজ পেয়েছে। অলরাইট, চলো নেক্সট কোশ্চেন ইজ, সম্প্রতি ড্যাশ রাজ্যে সামুদ্রিক সক্ষমতা জোরদার করতে কেন্দ্র 235 কোটি অর্থাৎ 235 করোড় টাকার বন্দর প্রকল্প উন্মোচন করেছে। 235 কোটি টাকার বন্দর প্রকল্প উন্মোচন করেছে রিসেন্টলি কোন রাজ্যে আমাদের কেন্দ্রীয় সরকার? রাইট অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ুর কোথায়? বলা হচ্ছে সেন্ট্রাল
unveils 235 crore rupees port projects in Tamil Nadu টু স্ট্রেংথেনিং স্টেট মেরিটাইম ক্যাপাসিটি। তো এখানকার যে সামুদ্রিক সক্ষমতা সেটা জোরদার করার জন্য রিসেন্টলি আমাদের সেন্টার কেন্দ্র সরকার এটা কিন্তু অ্যালোকেট করেছে। সম্প্রতি দীর্ঘমেয়াদী স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট উদ্বোধন করেছে ইসরো, নাসা, হাল এবং ডিআরডিও। চারটে সংস্থার নাম দেওয়া আছে, এদের ভিতরে কারা বা চারটে তোমার এখানে আমরা সংস্থা পাচ্ছি, এদের ভিতরে কারা রিসেন্টলি স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। স্ক্র্যামজেট ইঞ্জিনটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে এটার ব্যবহার হয়। তো রিসেন্টলি ডিআরডিও মানে বুঝতে পারছো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কন্ডাক্টেড সাকসেসফুলি গ্রাউন্ড টেস্ট অফ ফুল স্কেল অ্যাক্টিভলি কুলড লং ডিউরেশন স্ক্র্যামজেট ইঞ্জিন ফর হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম। তো রিসেন্টলি এটা তোমার হচ্ছে যে গ্রাউন্ড টেস্ট সেটা সম্পন্ন করেছে, আমরা দেখব। চলো পরেরটা দেখি কি 2026 সালের টি20 বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কাকে তাদের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করেছেন? রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর, মাহেলা জয়বর্ধনা, কুমার সাঙ্গাকারা। স্যার শ্রীলঙ্কা তাদের ব্যাটিং কোচ নিযুক্ত করেছে, তো আমাদের এটা পড়ে কী লাভ হবে? আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে এটা প্রশ্ন আসবে, অবশ্যই আসবে, কারণ যাকে নিযুক্ত করা হয়েছে তিনি কিন্তু একজন ভারতীয় ব্যক্তি এবং ভারতীয় ক্রিকেট দলের সাথে অনেক দিন ধরে কিন্তু তিনি জড়িত ছিলেন। তিনি হচ্ছেন বিক্রম রাথোড। অপশান বি ইজ রাইট অ্যান্সার, বিক্রম রাথোড। তো বলা হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড হ্যাজ অ্যাপয়েন্টেড বিক্রম রাথোড অ্যাজ দেয়ার ব্যাটিং কোচ অ্যাজ দে স্টেপ আপ দেয়ার প্রিপারেশন ফর দ্য আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ। আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতে হতে চলেছে, তোমরা নিশ্চয়ই জানো 2026 সালের 7ই ফেব্রুয়ারি থেকে ওটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে, হুইচ উইল স্টার্ট অন 7 ফেব্রুয়ারি। তো এটা ভারতে হবে এবং শ্রীলঙ্কা তাদের যে প্রিপারেশান সেটাকে আপগ্রেড করতে, তাদের যে প্রিপারেশান সেটা আরও জোরদার করতে কিন্তু বিক্রম রাথোডকে রিসেন্টলি তাদের ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্ট করেছেন। চলো শ্রীলঙ্কা থেকে আরও একটা প্রশ্ন। শ্রীলঙ্কার উত্তর রেল লাইন সংকল্প প্রকল্পটি কোন দেশের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছে? ভারতের আর্থিক অনুদানে শ্রীলঙ্কায় উত্তর রেলওয়ে প্রকল্পটি কিন্তু কমপ্লিট হচ্ছে। নর্দার্ন রেলওয়ে লাইন ওয়াজ লঞ্চড টুডে আন্ডার অ্যান ইন্ডিয়ান গ্রান্ট ফান্ডেড প্রজেক্ট। ওকে, এটা কেন হচ্ছে? বিকজ রিসেন্টলি শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে একটা সাইক্লোন হয়েছিল, পোস্ট ডিজাস্টার রিকভারি ফলোয়িং সাইক্লোন দিতওয়া বলে যেই সাইক্লোনটা শ্রীলঙ্কাকে হিট করেছিল, তার জন্য ভারত কিন্তু সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফান্ডিং বা সেখানে কিন্তু সহায়তা করেছে এবং ভারত তাদের নর্দার্ন রেলওয়ে লাইনটাও কিন্তু রিপেয়ার করার জন্য বা পুনরুদ্ধারের জন্য সম্প্রতি কাজ শুরু করেছে। আমরা দেখতে পাবো রিস্টোরেশন অফ নর্দার্ন রেলওয়ে। আমাদের এই কোশ্চেন্সটা খুব দারুণভাবে কিন্তু পড়ে রাখতে হবে। চলো পরেরটা দেখি। জাতীয় বক্সিং, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফর আপকামিং এক্সাম। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এ কে মহিলাদের, এখানে কোন হয়ে গেছে আবার, কে মহিলাদের 57 কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন? রিসেন্টলি জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। তো জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে রিসেন্টলি 57 কেজি মহিলাদের বিভাগে যিনি স্বর্ণপদক জিতেছেন তিনি হচ্ছেন লাভলিনা বরগোহাই। নিখাত জারিন ক্লিন্স টাইটেল অ্যাট ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ, যেটা নয়ডাতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইন বক্সিং টোকিও 2020 ব্রোঞ্জ মেডেলিস্ট লাভলিনা বরগোহাই ওন দ্য ওমেন্স 75 কেজি ক্যাটাগরি। লাভলিনা বরগোহাই 2020 সালের টোকিও অলিম্পিকেও কিন্তু বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেই বরগোহাই রিসেন্টলি ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপের 75 কেজি ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণপদক। এছাড়া হোয়াইল নিখিত জারিন ক্লেমড দ্য 52 kg title at the National Boxing Championship 2026 in Noida on Sunday। অর্থাৎ গত পরশু আমরা যদি দেখি 52 কেজির বিভাগে নিখাত জারিন জিতেছেন এবং 75 কেজি বিভাগে লাভলিনা বরগোহাই দুজনে কিন্তু স্বর্ণপদক জিতেছেন ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে। চলো পরের কোশ্চেন। ক্লাসটি ভালো লাগলে সকলে একটা দ্রুত লাইক করে ফেলো। তোমাদের জন্য খুব কিন্তু বেছে কারেন্ট অ্যাফেয়ার্স আনতে হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিশ্চয়ই জানো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে তার পিছনে আমার 2 থেকে 3 ঘন্টার মেহনত থাকে। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা শুধু মেহনত নয়, এবং সারাদিনে আমার পুরো কিন্তু তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স তৈরির জন্য আমার নিউজের সাথে জড়িত থাকতে হয় বা নিউজ কিন্তু ফলো করতে হয়। সারাদিন আমাকে ঘন্টায় নিউজ ফলো করতে হয়। সো অবশ্যই
তোমাদের জন্য আমি এফর্ট দিচ্ছি, তোমাদেরও আমাদের জন্য একটু এফর্ট দেওয়া উচিত। সকলে দ্রুত একটুখানি এফর্ট দিয়ে ক্লাস একটা করে লাইক এবং কমেন্ট করো। চলো পরেরটা, সম্প্রতি ভারত কোন দেশের সাথে কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক বৈঠক করেছে? ভারত একটা দেশে কৃষি খাতে বাণিজ্যিক বা কৃষি খাতে তাদের যে বাণিজ্যিক সহযোগিতা বা কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য রিসেন্টলি দ্বিপাক্ষিক বৈঠক করেছে উইথ দ্য ফিজি। ওকে, ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার্স শিবরাজ সিং চৌহান অন ফ্রাইডে হেল্ড বাইলেটারাল টাস্কস উইথ ফিজিস মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ওয়াটারওয়েজ, যার নাম হচ্ছে তমাসি টুনাবুনা টু স্ট্রেন্থেনিং কর্পোরেশন ইন দ্য এগ্রিকালচার সেক্টর। তো ফিজির যে এগ্রিকালচার সেক্টর সেখানে বা আমরা যদি দেখি সেখানে তোমার কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য রিসেন্টলি দুটো দেশ বাইলেটারাল একটা চুক্তি স্বাক্ষর করেছে। অলরাইট, চলো পরেরটা আমরা দেখি। চুক্তি স্বাক্ষর না, একটা বৈঠক করেছে, মাফ করবে। চলো পরেরটা আমরা দেখি কি, সম্প্রতি প্রয়াত মাধব গাডগিল কোন বিখ্যাত পরিবেশগত কমিটির প্রধান ছিলেন? মাধব গাডগিল সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি পরিবেশ বিশেষজ্ঞ ছিলেন, একজন ব্যক্তি, হ্যাঁ, একজন প্রবীণ আমাদের ভারতের পরিবেশ বিশেষজ্ঞ, এবং তিনি রেস্টুরেন্টস পশ্চিমঘাট পরিবেশ বিশেষজ্ঞ প্যানেলের কিন্তু প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন সেখানকার। ওকে, ভেটারেন ইকোলজিস্ট মাধবন গাডগিল পাস্ট ওয়ে ইন পুনে আফটার ব্রিফ ইলনেস। তার ডেয়ার স্টুডেন্টস, ইলনেসের কারণে রিসেন্টলি তিনি কিন্তু প্রয়াত হয়েছেন পুনেতে। সো ইনি ভারতের একজন কি ইকোলজিস্ট। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসতে পারে যে তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন। ওকে, এইভাবেও প্রশ্নটা কিন্তু আসতে পারে। চলো, দ্যাটস ইট আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমরা এখানে নিয়ে আলোচনা করলাম। আশা করবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যেগুলো দেখেছো খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে সকলে দ্রুত একটা করে লাইক করতে কিন্তু ভুলবে না। চলো আমরা নেক্সট পর্যায়ে আসবো। তার আগে বলে রাখি, আমাদের ব্যাচে যদি অ্যাডমিশন না নিয়ে থাকো আজই অ্যাডমিশন নিতে পারো ফর ইওর বেটার এক্সপিরিয়েন্স। বেটারভাবে তোমরা সেখানে ক্লাস যদি করতে চাও, এবং আমাদের টিচারদের কাছ থেকে লাইভ ইন্টারেক্টিভ তোমরা ক্লাস সেখানে পাবে। অ্যান্ড অলসো আমিও সেখানে তোমাদের ক্লাস করিয়ে থাকি। সো আশা করবো সেখানে তোমরা যদি আসো তাহলে তোমাদের বেস্ট প্রিপারেশন দিতে আমার আরও সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন্সে আমরা আসি। প্রথম আজকের আমাদের জিকে পর্যায়ের বা জিকে প্রশ্ন উত্তর সেশনের যে কোশ্চেন্সটা দিয়ে আমরা শুরু করব, বর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বর্ধন বংশ এই বংশটা ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি সমাজের চারটে শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চারটে শ্রেণী ছিল। বর্ধন বংশটা অ্যাকচুয়ালি বৈশ্যদের দ্বারা শুরু হয়েছিল। হ্যাঁ, বৈশ্য বংশ মানে বর্ধন বংশে যারা শাসক এসেছিল তারা কিন্তু ক্ষত্রিয় ছিল না, বৈশ্য ছিল প্রধানত। তো তাদের দ্বারা শুরু হয় বর্ধন বংশ, এবং এই বর্ধন বংশটা উত্তর ভারতে শুরু হয়। প্রথমে এটা প্রতিষ্ঠাতা হয়েছিল হরিয়ানা, বর্তমানে যে হরিয়ানা রাজ্য আছে, দিল্লি, হরিয়ানা, ওই অঞ্চলে প্রথমে এটা প্রতিষ্ঠিত হয়। আস্তে আস্তে এটা উত্তর ভারতের বেশ কিছু অঞ্চল ক্যাপচার করে, এবং এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যবতী। এই কারণে এই বংশকে আমরা অনেক সময় বলে থাকি কিন্তু পুষ্যবতী বংশ। অপর এর একটা নাম আছে, অপর নাম কি? অপর নাম হচ্ছে পুষ্যবতী বংশ। আচ্ছা, এইবারে দেখো আমরা আরও একটা জিনিস এখান থেকে জেনে রাখবো। এই বংশে আরেকজন শাসক আছে যার নাম হচ্ছে প্রভাকর বর্ধন। কে এই প্রভাকর বর্ধন? ইনি হচ্ছেন এই বংশের প্রথম স্বাধীন রাজা বা প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা, এক কথায় বলতে গেলে। আমি এখানে প্রথম স্বাধীন রাজা কথাটাই ইউজ করব। এছাড়া তোমরা নিশ্চয়ই জানো এই বংশে এসেছে রাজ্যবর্ধন। তাছাড়া আর কারা এসেছে? আর এসেছে রাজ্যবর্ধনের ভাই হর্ষবর্ধন। এরা ছিল এই বংশের উল্লেখযোগ্য শাসকদের মধ্যে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন মৃত্তিকার সাথে সেলফ প্লাউইং বৈশিষ্ট্য সবচেয়ে বেশি যুক্ত? কোন মাটিকে সেলফ প্লাউইং মৃত্তিকা বলা হয়ে থাকে? কোন মৃত্তিকা অঞ্চলকে সেলফ প্লাউইং অঞ্চল বলা হয়? সেটা সঠিক উত্তর হচ্ছে কালো মাটি, বা যেটাকে আমরা রেগুর মাটি বলে থাকি। রেগুর, এটা আবার কি স্যার? প্লাউলিং কি? রেগুর মাটিকে সেলফ প্লাউইং বলা হয় বিকজ প্লাউইং মানে হচ্ছে লাঙল। মানে এই মাটিতে কিন্তু লাঙল তেমন দিতে হয় না, এই মাটি
নিজে থেকেই কিন্তু অনেক ভঙ্গুর হয়ে থাকে এবং আমরা দেখব এই মাটি ডিয়ার স্টুডেন্টস এটা লাঙল বা শর্ট যেটাকে বলা হয় লাঙল এতে দিতে হয় না বা লাঙল কিন্তু এটা তেমন কাজে লাগাতে হয় না। সো এটাকে কালো মৃত্তিকাকে সাধারণত সেলফ প্লাউইং মৃত্তিকা বলছি আমরা। চলো রেগুড় মৃত্তিকাও যেটাকে বলি। কাস্ট শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? কাস্ট, কাস্ট মানে আমরা জানি নিশ্চয়ই, কাস্ট মানে কি? জাতি, তাই তো? কাস্ট মানে হচ্ছে জাতি। তো কাস্ট শব্দটি কোথা থেকে এসেছে? কাস্ট শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটার নাম হচ্ছে কাস্টা। তো কাস্টা থেকে এসেছে কাস্ট, যেটা একটা পর্তুগিজ শব্দ। দেখো পর্তুগিজ এবং স্প্যানিশ শব্দ অনেকটা ভারতীয় শব্দের সাথে বেশ কিছু কিন্তু মিল আছে। হ্যাঁ, স্প্যানিশ শব্দ খুব সহজেই শেখা যায় কারণ ভারতীয় অনেক শব্দের সাথে স্প্যানিশের মিল আছে। কাস্টা শব্দ থেকে এসেছে, কাস্টার অর্থই হচ্ছে জাতি। কাস্টার অর্থ কি? জাতি বা বংশ, ঠিক আছে? জাতি বা বংশ বা ডাইনেস্টি যাই হোক, এটাকে বলা হতো কাস্টা। এবং পরবর্তীতে ভারতে এটার ব্যবহার করা হয়। ভারতে যেহেতু জাতি ব্যবস্থা ছিল, সেক্ষেত্রে পর্তুগিজরা ভারতে জাতি ব্যবস্থাকে বোঝাতে কাস্টটাকেই ব্যবহার করেছে, যেটা কাস্ট হয়ে গেছে পরবর্তীতে। যখন বেকিং পাউডার উত্তপ্ত করা হয় বা জলে মিশ্রিত করা হয় তখন কি উৎপাদিত হয়? বেকিং পাউডার যখন উত্তপ্ত করা হয় বা জলে মিশ্রিত করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে, এটা CO2। 2025 সালে খেলো ইন্ডিয়া যুব গেমস পদক তালিকার শীর্ষে ছিল কোন রাজ্য? খেলো ইন্ডিয়া যুব গেমসে পদক তালিকার শীর্ষে ছিল কোন রাজ্য? খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 এর আয়োজক দেশ ছিল কারা? সরি, আয়োজক রাজ্য। আয়োজক রাজ্য ছিল কারা? যদি দেখা যায় আয়োজক রাজ্য ছিল ভারতেরই বিহার রাজ্য, বিহার। সো বিহার এটার আয়োজক ছিল। আর সবচেয়ে বেশি পরিমাণে পদক জিতেছে মহারাষ্ট্র রাজ্য। দেখে নাও এখানে র্যাঙ্কিং ফার্স্ট এসছে মহারাষ্ট্র রাজ্য। তারা গোল্ড জিতেছে কোটা, 58টা গোল্ড জিতেছে, 47টা সিলভার জিতেছে এবং 53টি ব্রোঞ্জ পদক জিতে 158টা টোটাল পদক জিতেছে এবং পদক তালিকার একদমই শীর্ষে আছে। আচ্ছা, হরিয়ানা, তারপরে আছে, তারপরে রাজস্থান, তারপরে কর্ণাটক এবং তারপরে দিল্লি। অলরাইট, নেক্সট হচ্ছে পশ্চিম ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় পূর্ব উপকূলীয় সমভূমি কোন বৈশিষ্ট্যের জন্য বেশি পরিচিত? ভারতে আমরা দেখি পশ্চিম উপকূলীয় পূর্ব উপকূলীয় সমভূমি আছে। পশ্চিম উপকূলে 5টা রাজ্য আছে, পূর্ব উপকূলে 4টি রাজ্য আছে। তো দুটো উপকূলের পার্থক্য কি? মানে কোন বৈশিষ্ট্য পূর্ব উপকূলে পাওয়া যায়? খাঁড়া, সরু এবং খাঁড়া উপকূল? কখনোই নয়, সরু এবং খাঁড়া উপকূল হচ্ছে পশ্চিম উপকূল, এটা পূর্ব উপকূল নয়, তাই তো? ভারতে পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় পূর্ব উপকূলীয় সমভূমিটি কোন বৈশিষ্ট্যটির জন্য বেশি পরিচিত? তার মানে উল্টোটা কি বুঝতে হবে এখানে? এখানে বুঝতে হবে পূর্ব উপকূলের কোন কোন বৈশিষ্ট্য আছে সেটা জানতে চেয়েছে। তো বড় বড় বদ্বীপ আমরা এখানে দেখতে পাই পূর্ব উপকূলে। পূর্ব উপকূলে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র এইগুলো এসে পতিত হয়েছে। এখানে আমরা কিন্তু দেখতে পাবো কি এখানে অবশ্য বড় বড় বদ্বীপ তৈরি হয়েছে। সো এখানে বদ্বীপ ইজ রাইট অ্যান্সার। লেগুন ব্যাকওয়ার্ডসের অভাব? কখনোই নয়, লেগুন ব্যাকওয়ার্ডস এখানেও আছে, চিল্কা আছে, পুলিকাট আছে, তাই তো? এগুলোও কিন্তু লেগুনসের মধ্যে পড়ে বা ব্যাকওয়াটার্সের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, উচ্চ বৃষ্টিপাতের অভাব? কখনোই নয়, এখানে বছরে তো এই পূর্ব উপকূলের একটা উপকূল আছে তোমার করমণ্ডল উপকূল, তাই তো? করমণ্ডল উপকূলে আমরা দেখব, মাফ করবে, 1 মিনিট, পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূলে লেগুন ব্যাকওয়ার্ডস বেশি, একদমই। ব্যাকওয়ার্ডসগুলো আমরা বিশেষ করে পশ্চিম উপকূলেই দেখতে পাই, মাফ করবে। আর পশ্চিম উপকূলে বৃষ্টিপাতও হয় ভালো, বৃষ্টিপাত হয় ভালো, ঠিক আছে? পূর্ব উপকূলে তেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, খুব ভালোই বৃষ্টিপাত হয়ে থাকে পূর্ব উপকূলে। করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হয়, ঠিক আছে? 2বার বৃষ্টিপাত হয়, 2বার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। তো এগুলো হবে না অ্যাকচুয়ালি, বড় বদ্বীপ এটাই হচ্ছে পূর্ব উপকূলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সমভূমির ক্ষেত্রে যদি আমরা দেখি লেগুন ব্যাকওয়ার্ডস অ্যাকচুয়ালি দেখা যায়, পূর্ব উপকূলেও দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল? পশ্চিম উপকূলেও ব্যাকওয়ার্ডস আছে, পশ্চিম উপকূলেও ব্যাকওয়ার্ডস আছে। পশ্চিম উপকূলে আমরা অষ্টমদী কয়াল, ভেম্বানাথ কয়াল দেখতে পাবো, পূর্ব উপকূলেও দেখতে পাওয়া যায়, এমন নয় যে অভাব আছে। চলো পরেরটা দেখি।
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল অবশ্যই পদ্মজা নাইডু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। গ্যাস বেলুনে কোন গ্যাসের ব্যবহার করা হয়? চলো, খুব দারুণ একটা কোশ্চেন। গ্যাস বেলুন যেগুলো থাকে সেই গ্যাস বেলুনে এক ধরনের বিশেষ গ্যাসের ব্যবহার হয়। কোন গ্যাসের ব্যবহার হয়? এখানে হিলিয়ামের ব্যবহার হয়, মাঝে মধ্যে হাইড্রোজেনেরও ব্যবহার হয়। হ্যাঁ, হাইড্রোজেন বেলুনও হয়ে থাকে, কিন্তু হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের ব্যবহার বেশি হয়, কারণ হিলিয়াম তোমরা নিশ্চয়ই জানো এটা একটা নোবেল গ্যাস, তাই তো? এটা একটা নোবেল গ্যাস, সো এই কারণে এটার ব্যবহার বেশি হয়ে থাকে। হাইড্রোজেনের ব্যবহারও হয়। ভারতের চণ্ডীগড় শহরটি কোন বিখ্যাত সুইস ফরাসি আধুনিকতাবাদী স্থপতির দ্বারা পরিকল্পিত বা নকশা করা হয়েছে? এদের ভিতরে একজন আর্কিটেকচার আছেন বা একজন আর্কিটেকচারার আছেন, যিনি ডিয়ার স্টুডেন্টস চণ্ডীগড় শহর, যেটা চণ্ডীগড় তোমরা নিশ্চয়ই জানো, 1966-তে চণ্ডীগড় একটা ইউটি বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়, ঠিক আছে? চণ্ডীগড়, এই চণ্ডীগড়টার সাথে সাথে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী, তাই তো চণ্ডীগড়টা, আর ভারতের একটা ইউনিয়ন টেরিটরি। এখানে যে চণ্ডীগড়, এটা কিন্তু ভারতের একটা আধুনিক পরিকল্পিত শহর। চণ্ডীগড়কে ওয়ান অফ দ্য কিন্তু একটা আমরা খুব ভালো পরিকল্পিত শহর হিসাবে দেখব। এই শহরটি যিনি পরিকল্পনা বা নকশা করেছেন তিনি হচ্ছেন লে কর্বুসিয়ে। আর লে কর্বুসিয়ের বিভিন্ন আর্কিটেকচার বর্তমানে কিন্তু আমরা দেখব ভারতের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত। মহাবিশ্বের বিবর্তন বা সৃষ্টি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি? অ্যাস্ট্রোনমি, কসমোলজি, জিওলজি, প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে জীবাশ্মবিদ্যাকে বলা হয়। জীবাশ্মবিদ্যাকে আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে কি উত্তর হবে স্যার? জিওলজি। জিওলজি হচ্ছে তো ভূবিদ্যা, ভূবিদ্যা। ওকে, তাহলে উত্তর হবে কসমোলজি। কসমোলজি মানে মহাবিশ্বের বিবর্তন, তার সৃষ্টি ইত্যাদি নিয়ে পড়াশুনোকে বলছি। আর অ্যাস্ট্রোনমি, এটা তো খুবই সহজ, জ্যোতির্বিদ্যাকে বলা হয়। ছোটবেলা থেকে আমরা মোটামুটি এটা জানি, জ্যোতির্বিদ্যাকে সাধারণত বলে থাকি আমরা অ্যাস্ট্রোনমি। চলো পরেরটা, ভারতের মুদ্রানীতি প্রণয়ন করে কোন সংস্থা? এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের এটা বাড়ির কাজ দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কের উত্তর সকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। নেক্সট হচ্ছে সৌরজগতের হলিওসেন্ট্রিক মডেল, মানে সূর্য কেন্দ্রিক যে মডেল, সূর্য কেন্দ্রিক মডেল প্রথম কে প্রদান করেন? সূর্য কেন্দ্রিক মডেল প্রথম বা হলিওসেন্ট্রিক মডেল প্রথম যিনি প্রদান করেছিলেন তিনি হচ্ছেন নিকোলাস কোপারনিকাস। অর্থাৎ তিনি বলেছিলেন যে পৃথিবীর আমাদের সৌরজগতের কেন্দ্রে সূর্য আছে, আর সেই সূর্যকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পৃথিবী বা অন্যান্য যে গ্রহ উপগ্রহ নক্ষত্র নয়, বাকি যে এলিমেন্টসগুলো আছে তারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সো সূর্য হচ্ছে কোথায় আছে? একদমই সৌরজগতের সেন্টারে আছে। এটা নিকোলাস কোপারনিকাস ফার্স্ট এই ধারণাটা দেন। কোন টি আর্থিক নীতি বা ফিসকাল পলিসির উপাদান? এর ভিতরে কোনটা ফিসকাল পলিসি? ভারতের আর্থিক নীতির একটা উপাদান। আর্থিক নীতির তিনটে উপাদান। আর্থিক নীতির যদি আমরা উপাদানের কথা বলি, তিনটি উপাদান আছে আর্থিক নীতির। প্রথমে হচ্ছে সরকারি আয়। সরকারি আয়, ব্যক্তিগত আয় নয় কিন্তু, সরকারি আয়। আচ্ছা, আয় যখন আছে নিশ্চয়ই ব্যয়ও হবে, তো সরকারি ব্যয়, সরকারি ব্যয়। আচ্ছা, আর কি আছে? আরেকটা হচ্ছে সরকারি ঋণ। এই তিনটে জিনিসকে আমরা কি বলছি? এই তিনটে জিনিসকে ডিয়ার স্টুডেন্টস বলছি কি? তিনটে জিনিসকে বলছি ভারতের আর্থিক নীতি বা ফিসকাল পলিসি। তো এখানে রাইট অ্যান্সার হবে সরকারি ব্যয়, একটা কিন্তু আর্থিক নীতির মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের কোন বন্দর লৌহ রপ্তানির জন্য সবচেয়ে বেশি পরিচিত? লোহা রপ্তানির জন্য পরিচিত কোন বন্দর? মুরমুগাঁও বন্দর। ভারতের গোয়া রাজ্যে অবস্থিত আছে গোয়ার মুরমুগাঁও বন্দর। চলো পরেরটা, ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। এই চরিত্রের সৃষ্টি করেন কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ দেবনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়। এটা প্রেমেন্দ্র মিত্র তৈরি করেছিলেন ঘনাদা। গণপরিষদে যখন আইন প্রণয়নকারী সংস্থা, হ্যাঁ, বা ল মেকিং বডি হিসাবে বসতো তখন কে সভাপতিত্ব করতেন? গণপরিষদে আইন প্রণয়নকারী সংস্থা
সেটা যখন বসতো সেটাতে সভাপতিত্ব কে করতেন, অর্থাৎ গণপরিষদের ল মেকিং কমিটির সভাপতি কে ছিলেন, তিনি হচ্ছেন জিভি মামালঙ্কর। পরবর্তীতে তিনি ডিয়ার স্টুডেন্ট স্বাধীন ভারতের প্রথম ব্যক্তি যিনি লোকসভার অধ্যক্ষ হয়েছিলেন, প্রথম লোকসভার স্পিকার তিনি, হ্যাঁ কি না? সো খুব গুরুত্বপূর্ণ, তিনি ডিয়ার স্টুডেন্টস ল মেকিং কমিটির কিন্তু প্রধান বা সভাপতিত্ব করতেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905 সালে প্রতিষ্ঠা হয়। এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1905 সালে এটা পুনে, মহারাষ্ট্রের পুনেতে স্থাপিত হয়েছিল। সো এটা যে প্রতিষ্ঠা হয় সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বাদু জলের হ্রদ সুপ্রিয়র হ্রদ। কোন করকে প্রত্যক্ষ কর বলা হয়? কোনটি এর ভিতরে একটা প্রত্যক্ষ ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে? আয়কর অবশ্যই একটা প্রত্যক্ষ কর। বৃহৎ কথা মঞ্জরি গ্রন্থের রচয়িতাকে? বৃহৎ কথা, এই যে বইটা, এই বইটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৃহৎ কথা মঞ্জরি। বৃহৎ কথার অরিজিনাল যিনি লেখক তিনি হচ্ছেন গুণাঢ্য। বৃহৎ কথার লেখককে? গুণাঢ্য লিখেছেন বৃহৎ কথা, কিন্তু এটার একটা সংক্ষিপ্ত রূপ যার নাম হচ্ছে বৃহৎ কথা মঞ্জরি লিখেছেন ক্ষেমেন্দ্র, একজন কাশ্মীরি লেখিকা ছিলেন ক্ষেমেন্দ্র, তিনি অ্যাকচুয়ালি এটা লিখেছিলেন। ঠিক আছে, চলো পরেরটা। ঘ্রাণ শক্তির সাথে যুক্ত করোটি স্নায়ু কোনটি? আমাদের যে করোটি স্নায়ুগুলো আছে এটার এক একটা কিন্তু ক্ষেত্রে তারা যুক্ত বা এক একটা কাজ আছে। তো আমরা যদি দেখি অডিটরি, অবশ্যই শোনা বা শ্রবণের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, তো আমরা এখানে শ্রবণ লিখব, শ্রবণের ক্ষেত্রে যুক্ত আমরা দেখব, শ্রবণের সাথে যুক্ত। ঘ্রাণ শক্তির সাথে যুক্ত হচ্ছে বা ঘ্রাণ শক্তি পেতে কিন্তু সাহায্য করে অলফ্যাক্টরি। ঠিক আছে, আর অপটিক নিশ্চয়ই চোখের সাথে যুক্ত। আর অকুলোমোটর এটাও চোখের সাথে যুক্ত, চোখের যে পাতা আমাদের নড়াচড়া করে, হ্যাঁ চোখের পাতা নড়াচড়া করে, এই জিনিসটা অ্যাকচুয়ালি অকুলোমোটরের কারণে হয়। তো অকুলোমোটর এটাও কিন্তু চোখের সাথে যুক্ত। ওকে, সো এই হচ্ছে আমাদের কিছু করোটি স্নায়ু। বাকি করোটি স্নায়ুগুলো সম্পর্কে পরে একদিনে আলোচনা করব। সো অবশ্যই সকলেই ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে লাইক করতে ভুলবে না। TWS একাডেমি, দ্য ওয়েব সলিউশন এবং TWS স্মার্টে প্রতিনিয়ত আমরা ক্লাস করাচ্ছি ফর দ্য অল কম্পিটিটিভ এক্সাম। সমস্ত পরীক্ষার জন্য তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো। বিভিন্ন ক্লাস আমাদের এখানে বিভিন্ন সময়ে প্রোভাইড হয়। সকাল 6টাতে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের প্রোভাইড করছি, অর্থাৎ এই ক্লাসটি এবং সাথে জিকে প্রশ্ন উত্তর দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো। আর অবশ্যই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে জিকে প্রশ্ন উত্তরের একটি সেশন নিয়ে। টেক কেয়ার, টাটা, বাই।